না আন্টি, তেমন কোনো ব্যাপার না। ইকবাল খুবই ভালো। আসলে আমি আমার মামা বাড়ি চলে যাব। আমি পাড়াতে থাকবো না আর। আমার জন্য সবার জীবনে অশান্তি হয়। আজ আমার জন্য ইকবালও মার খেলো। আখি যেন কিছু একটা আন্দাজ করতে পারলেন কলির কথা শুনে ইকবালকে একটু আদর করে বুঝিয়ে ঘর থেকে পাঠিয়ে দিলেন। ইকবাল সেখান থেকে চলে যেতেই গম্ভীর গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বললেন। ইমদাদ, কিছু করছিস কি তুই? ইমদাদকে উত্তর দিতে না দিয়ে কলি নিজেই বলল। ইমদাদ ভাই কিছু করেনি আন্টি। আমি কারো উপর রাগ কিংবা অভিমান থেকে তোমায় এই কথাটা বলিনি। আমি সত্যিই চলে যাব পাড়া ছেড়ে। এই পাড়াটা আমার কাছে এখন বিষাক্ত লাগে। আমার কোনো আপন মানুষ নেই এখানে। কেউ নেই আমার। এতক্ষণ চুপ ছিল ইমদাদ, তবে কলির এই কথাটা ভীষণ অপছন্দ হলো ওর। চোখ দুটো রাগে জলজল করে উঠল। শান্ত অথচ গম্ভীর গলায় বলল কলিকে উদ্দেশ্য করে। কথাটা ভেবে বলি তো গলি, কোনো আপন মানুষ নেই এখানে তোর। কলি কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই বলল। নেই, কেউ নেই। এক মা ছিল, সেই মাও নেই এখন আর। শেষবারের মতন বলছি, ভেবে বলছিস তো কথাটা? এর মাসুল দিতে হবে কিন্তু তোকে। আমার রাগেস না। তুই পাড়া ছাড়া হওয়ার আগে আমি কিন্তু এই শহর থেকে উধাও হয়ে যাব। ইমদাদের মুখ থেকে এমন কথাটা শুনে আঁতকে উঠলেন আঁখি। একেই তো ছেলের এমন কথায় ভয় পেলেন, তার উপরে আবার ওনার স্বামীর ঘরে ফেরার সময় হয়ে গেছে। একেই তো ইকবালকে কলি প্রাইভেট পড়াবে, এই ব্যাপারটা অনেক কষ্টে স্বামীকে রাজি করিয়েছেন। তার উপর যদি উনি এখন বাড়ি ফিরে দেখেন যে ইমদাদ আর কলি একই ঘরে, তাও এভাবে ঝগড়া করছে, ভীষণ রেগে যাবেন স্ত্রীর ওপরে। কলির তো এ বাড়িতে আসা বন্ধ করবেনই করবেন, সেই সাথে বাড়িতেও একটা তুমুল ঝড় উঠবে। আখি দুজনকে থামিয়ে দিয়েই বলল। ইমদাদ, চুপ কর তুই। আর কলি, তোকেও বলছি, এই ছোট ছোট কথা নিয়ে এত ঝগড়াঝাটি করতে নেই। আর মামার বাড়িতে যে যাবি বলছিস, তোর মামির অত্যাচারে ওখানে টিকতে পারবি? মনে নেই কিভাবে ভরা সবার মাঝে তোকে নিয়ে যেতে অস্বীকার করলো? তোর নানির বয়স হয়েছে, কদিন বেঁচে থাকবে সেটাও জানি না। ভুল সিদ্ধান্ত নিস না ঝোঁকের মাথায়। কলি মলিন হেসে বলল। তোমার কি মনে হয় আমি এখানে খুব ভালো আছি? এখানে দুটো কথা শুনতে হচ্ছে, ওখানে গেলে না হয় চারটে কথা শুনতে হবে। কলি বোধ হয় আরও কিছু বলতো, তবে তার আগেই ইমদাদ ওকে থামিয়ে দিয়ে আখিকে উদ্দেশ্য করেই বলল। ওকে নিয়ে তোমার এত ভাবার কি আছে মা? শুনলে না, ওর এখানে আপন কেউ নেই। ওর নিজেরটা নিজেকে ভাবতে দাও। আখি চোখ গরম করে ইমদাদের দিকে তাকাতেই ইমদাদ আপাতত থামলো। কিছু সময়ের জন্য আখি যেতে বলল ইমদাদকে ঘর থেকে, তবে ইমদাদ গেল না। মুখের ওপর বলল না যে যাবে না, চুপচাপ সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। আখি এবারে কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বুঝিয়েই বলেন। শোন মা, যেমনই হোক, তাও করিম ভাই তোর বাবা। এখন হয়তো একটু অবহেলা করছে, তবে তুইও ওনার মেয়ে, ভালো ঠিকই বাসেন। যেমনই হোক তোর বাবা, তাও তোকে 3 বেলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে। মামা মামি কি আর সেসব করবে মা, বল? ভুল সিদ্ধান্ত নিস না। আর তাছাড়া তুই তো বড় হয়ে গিয়েছিস, বাপের বাড়িতে আর কয়দিনই বা থাকবি? একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিলেই তো একটা শান্তির সংসার পাবি তুই। অনাকাঙ্ক্ষিতভাবে এই কথাটা শুনতেই কলি কেন যেন আর চোখে একবার ইমদাদের দিকে তাকালো। তবে অবাক করার বিষয় হলো ইমদাদও কলির দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই মুহূর্তের মাঝে আবারও দুজনে নিজেদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। ব্যাপারটা আখিও খেয়াল করলেন, তবে তিনি সেটা দুজনকে বুঝতে দিলেন না। একটু ব্যস্ত ভঙ্গিতেই ইমদাদকে উদ্দেশ্য করেই বললেন। ইমদাদ, যা তো মোড়ের দোকান থেকে 1 প্যাকেট লবণ নিয়ে আয়। রান্না আটকে আছে লবণের জন্য। তোর বাবা কখন আসবে কে জানে। ইমদাদ কেন যেন আপত্তি করলো না, যেতে যেতেই বলল। তুমি আমার মা, তোমার ষড়যন্ত্র আমি খুব ভালো করেই বুঝি। কথাটা বলে ইমদাদ চলে গেল। আখি কলিকে বিছানার উপর বসিয়ে বলেন। গরম ভাত আর গরুর মাংস রান্না করেছি, একটু খেয়ে যা। বাড়িতে যে ঠিকঠাক খেতে পারিস না সেসব তো জানি। তোকে 3 বেলা ডেকে যে খাওয়াতেও পারি না মা। তোর বাবা অশান্তি করবে তোর সাথে সেই ভয়ে। কথাটা বলে আখি সেখান থেকে চলে যেতে ধরলে কলি কিভাবে যেন ওনার হাত টেনে ধরলো।
আখি থেমে গেলেন। কলি বেশ অদ্ভুত দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে অসহায় গলায় বলেন, আমার কেন যেন মনে হয় আমার জন্য তোমার এই আদরের ভান্ডার একদিন ফুরিয়ে যাবে। আমার কেন যেন মনে হয় আমাদের এই মিষ্টি সম্পর্কটা একদিন নষ্ট হয়ে যাবে। কলির এই আশঙ্কার কারণটা আখি বুঝতে পারলেন। হয়তো আলতো হেসেই বললেন, আমাকে অমন মানুষ ভাবিস না কলি, যে একটা অসহায় মেয়ে আমার বাড়িতে আশ্রয় চাইলে আমি তাকে অপমান করে তাড়িয়ে দেব। তবে আমার ভয় অন্য জায়গায়। এই বাড়িতে যে আমার সিদ্ধান্তে সব কিছু হয় না। ইমদাদের বাবাকে সামলানো যে আমার পক্ষে সম্ভব হয় না রে মা। ইমদাদের বাড়ি থেকে বের হতেই কলি দেখলো গেটের কাছে ইমদাদ দাঁড়িয়েছে। অন্ধকারের মাঝে হঠাৎ করে ইমদাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠল কলি। আতঙ্কিত গলায় বলল, এভাবে কে দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে? ইমদাদ সহজ সাবলীল ভঙ্গিতেই বলল। ইমদাদ দাঁড়িয়ে থাকে। কলি কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, তোমার নাম আমি জানি, নিজেই নিজের নাম এতবার করে বলার কোনো দরকার নেই। ইমদাদ দু কদম কলির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, খুব সাহস বেরিয়ে গেছে তোর। এত তেজ এলো থেকে? মেলায় কি আমার শিকারত একটু বেশি হয়ে গেছিল জন্য এত সাহস বেড়ে গেছে? ইমদাদের কথার ইঙ্গিত কলি বুঝেও না বোঝার ভান করেই বলল, কিসের স্বীকারোক্তি? তুমি তো কিছু বলনি তো তেমন মেলায়, নাকি বলেছিলে কিছু যা আমি বুঝিনি? সত্যি কিছু বুঝিস নে? না তো। বুঝবে কি করে? আমি তো কিছু বোঝাইনি। যাই হোক, কাল ঠিক সময় চলে আসবে। 1 মিনিটও দেরি হলে কিন্তু টাকা কাটবো। আমি আন্টির সাথে কথা বলে নেব। কথাটা বলে কলি চলে যেতে নিলে ইমদাদ ওর হাত টেনে ধরল। কলি আতঙ্কিত গলায় বলল, হাত কেন ধরেছ? কেউ দেখে ফেলবে। বাবা বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। যদি এভাবে দেখে আমি শেষ। ইমদাদ ঠোঁট পাকিয়ে হেসে বলল, তোর বাপের শুরুটা ভয় আছে, জানে তোর কিছু হলে এই পাড়ায় তো দূরে থাক, এই দুনিয়ায় টেকা মুশকিল হয়ে যাবে। তারপরও যদি কলেজাটা খুব বেশি বড় হয়ে যায়, একবার না হয় তোর বাপকে বলিস যে পোড়াতে তোর একটা নিজের মানুষ আছে, যে পাড়াতে তোর একটা নিজের মানুষ আছে, তোর ইমদাদ ভাই আছে। ইমদাদের চোখে চোখ পড়তেই কলি যেন এক অদ্ভুত ঘোরের মাঝে চলে গেল। দৃষ্টি সরাতে ইচ্ছে করলো না, ইচ্ছে করলো এভাবেই তাকিয়ে থাকতে। আনমনেই বলে উঠল, সত্যি তুমি আমার নিজের মানুষ ইমদাদ ভাই? আমার নিজের অবস্থানটা যে শক্তপোক্ত না রে গলি, নয়তো তোর এই প্রশ্নের উত্তরটা মুখে না দিয়ে কাজ করে দেখাতাম। আমাকে একটু সময় দে, একটু ধৈর্য ধর, একটু কষ্টগুলো সহ্য করে নে। তুই দেখিস, আমি প্রমাণ করে দেব যে আমি তোর নিজের মানুষ। কতটা অপেক্ষা করাবে? কলির প্রশ্নের উত্তর না দিয়ে ইমদাদ পাল্টা প্রশ্ন করল। আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবি তুই? কলি নির্দ্বিধায় নিঃসংকোচে উত্তর দিল, সারা জীবন। ভেবেচিন্তে বললি তো? একবার যদি নিজেকে ইমদাদের নামে করে দিস, তবে কিন্তু সারা জীবন ইমদাদের হয়েই থাকতে হবে। পারবি তো সারা জীবন আমার হয়ে থাকতে? তুমি আমায় আগলে রাখার জন্য সারা জীবন থাকবে তো? আমি কোথায় যাব? আমি সারা জীবন তোর আশেপাশেই থাকবো। হয়তো কখনো দূরত্ব থাকবে, তবে তুই অনুভব করে নে সময়। সবসময় একটা কথা মাথায় রাখবি, ইমদাদ যেখানেই থাকুক না কেন, ইমদাদের মনটা সবসময় কলির কাছেই থাকবে। তবে আমিও কথা দিলাম সারা জীবন তোমার হয়েই থাকবো। তোমার যতদিন ইচ্ছে আমায় অপেক্ষা করিও, তবে অপেক্ষার ফলটা যেন মিষ্টি হয় ইমদাদ ভাই। আমার যেন শূন্য হাতে ফিরিয়ে দিও না তুমি। ইমদাদ সযত্নে কলির কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়েই বলল, হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা উজাড় করে দিলাম তোকে, তবে শূন্য হলে তুই কি করে? তোর দুহাত তো আমি এখনই পূর্ণ করে দিয়েছি। আর এই অপেক্ষার ফল তো সেদিনই মিষ্টি হবে, যেদিন তোর এই নরম ঠোঁটের স্পর্শে আমার এই সিগারেটে পোড়া কালো ঠোঁট পাবে। সকালের নাস্তা শেষে ইমদাদ কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডাইনিং রুম পেরিয়ে সদর দরজা দিয়ে ঘর থেকে বেরোতে হয়। ডাইনিং রুমে তখন সকালের নাস্তা করছেন ইমদাদের বাবা ফরিদ সাহেব। ইমদাদ চলে যেতে ধরলে উনি খাওয়া থামিয়ে গম্ভীর গলায় ইমদাদকে একবার নাম ধরেই ডাকলেন। ইমদাদ। দাঁড়ালো ইমদাদ। ফরিদ সাহেবের গম্ভীর কণ্ঠস্বরটা শুনে ইমদাদ যেন কিছু একটা আন্দাজ করতে পারল। ওর মন বলল যে শুধু শুধু ওকে থামানো হয়নি, নিশ্চয়ই এমন কোনো কথা এখন বলা হবে যেটা ইমদাদের মোটেই পছন্দ হবে না। তবে তারপরও আন্দাজের বশে ইমদাদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক ভঙ্গিতে ফরিদ সাহেবকে উদ্দেশ্য করেই বলল, জি বাবা, বলো। ফরিদ সাহেবের খাওয়া শেষ। প্লেটে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে চেয়ারের হাতলের সাথে রাখা গামছায় মুখ মুছে ইমদাদকে উদ্দেশ্য করেই বললেন,
মানুষের জীবনে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। তাই বলে সেই ব্যর্থতাকে ধরে বসে থাকলে তো আমাদের চলবে না, তাই না? ইমদাদ বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল। আমি তো সেই ব্যর্থতা ধরে বসে নেই, পড়াশোনা করছি তো আমি। এমনটা তো নয় ব্যর্থতা ধরে বসে থাকি পড়াশোনা একেবারের জন্য ছেড়ে দিয়ে তোমার থেকে রিক্সা কিনে নিয়ে রিক্সা চালাচ্ছে। ছেলের কথায় ভীষণ অসন্তুষ্ট হলেন ফরিদ সাহেব, তবে তিনি ধৈর্য ধরলেন, নিজের রাগ সংবরণ করলেন। কেননা তিনি জানেন এখন যদি তিনি রাগারাগি করেন তবে তার ছেলে তার কোনো কথা না শুনে সোজা বেরিয়ে যাবে, আর সেই ছেলে কখন ঘরে ফিরবে তার কোনো ঠিক নেই। আমি চাই আমার ছেলের স্বপ্ন পূরণ হোক। যতদিন আমি বেঁচে আছি সে দায়িত্ব তো আমারই। আমি চাই না আমার ছেলের জীবনে এমন কিছু করুক যেটা সে করতে চায় না। তাই আমি ঠিক করেছি তোমাকে বেসরকারি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করব ঢাকায়। সে অনেক খরচের ব্যাপার বাবা। আমি চাই না আমার পেছনে অযথা এত টাকা নষ্ট হোক। আমি এখানে বেশ আছি। ফরিদ সাহেব এবার একটু গম্ভীর গলায় বললেন। তুমি বেশ আসো বললেই তো হবে না। আমি চাই না তুমি আমার এখানে থেকে পড়াশোনা করো। খুব শীঘ্রই ঢাকার কোনো একটা ভালো ভার্সিটিতে তোমার পড়াশোনার ব্যবস্থা করব। ওখানে তোমার চাচা থাকে, চাচার বাসায় থেকে পড়াশোনা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি এখানে থাকবে না। ইমদাদের কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। ফরিদ সাহেবের শেষোক্ত লাইনটা শুনে এখানে কেন থাকা যাবে না, কি হবে এখানে থাকলে, এই প্রশ্নগুলো বারবার ইমদাদের মাথায় ঘুরতে থাকলো। তবে কি ফরিদ সাহেবের হঠাৎ করে ওর ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটা বলা স্বাভাবিক না? তিনি কি বিশেষ কোনো কারণে আজ হঠাৎ করে এই কথাগুলো বললেন? এর আগেও এই কথাগুলো উঠেছে। ফরিদ সাহেব আগে থেকেই ইমদাদকে বেসরকারি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়াতে চেয়েছিলেন, তবে ইমদাদ রাজি হয়নি, আর না তিনি কখনো জোর করেছেন। এই বাক্যে রাজি হয়ে গিয়েছেন এক বাক্যে। তবে আজ হঠাৎ করে কি হলো? সন্দেহে দৃষ্টিতে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করল। আমি এখানে থাকলে কি সমস্যা? এতদিন তো কোনো সমস্যা হয়নি, তবে আজ হঠাৎ করে সমস্যার উদয় ঘটলো কেন? আমি বলছি তাই। আমার কথাই কি তোমার জন্য যথেষ্ট না? তুমি জানো বাবা, যথেষ্ট না। অন্তত এই ব্যাপারটা যথেষ্ট না। আমার যথাযথ কারণ দেখাতে হবে। আর শুধু কারণ দেখালে হবে না, সেই কারণের ভালো দিক খারাপ দিক সবটা আমায় বোঝাতে হবে। তারপরে চূড়ান্ত সিদ্ধান্তটা আমি নেব, যেহেতু জীবনটা আমার। এতক্ষণে নিয়ন্ত্রণ করা রাগটা ফরিদ সাহেব এবারে আর নিয়ন্ত্রণ করতে পারল না। রাগে গর্জে উঠেই বললেন। আমি খাওয়াবো, আমি পড়াবো, আর চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমার। মগের মূল্য পেয়েছো? হয় আমার কথা মতো চলবে, নয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বাইরে থেকে এত চেঁচামেচির আওয়াজ পেয়ে আঁখি ছুটে এলেন। ছেলের সাথে স্বামীকে এভাবে রেখে কথা বলতে দেখে আতঙ্কিত গলায় বললেন। কি হয়েছে? রাগারাগি করছো কেন? ফরিদ সাহেব পুনরায় রাগান্বিত গলায় বললেন। সেটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। কেমন ছেলে মানুষ করেছো দেখো। ও বলে ওর জীবন ওর সিদ্ধান্ত মোতাবেক চলবে। আমার কোনো মূল্য নেই। ইমদাদ যথাসম্ভব শান্ত গলায় বলল। তোমার যা বলার আমি বলো বাবা। মাকে কিছু বলো না। কথা হচ্ছে আমার আর তোমার মাঝে। অযথা মাকে দোষারোপ করছে কেন? তোমার মাকেই তো দোষারোপ করতে হবে। ছেলেদের কেমন শিক্ষা দিয়েছে সেটা জানাতে হবে না? আবার একা মায়ের শিক্ষার দোষ দিচ্ছ কেন? মায়ের শিক্ষার প্রতি যখন ভরসা ছিল না, তবে তুমি কোথায় ছিলে? আখি এবার ধমক দিয়ে ছেলেকে থামিয়ে দিয়ে স্বামীকে উদ্দেশ্য করেই বললেন। হয়েছেটা কি সেটা আমায় বলবে? দোষারোপ পরেও করা যাবে, কিন্তু কি কারণে দোষারোপ করছো সেটা আগে জানাও। তোমার ছেলেকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দাও। ওর আর এখানে থাকা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ওর চাচার কাছে পাঠিয়ে দেব। ওখান থেকেই পড়াশোনা করবে। আখি নিজেও একটু চমকে উঠেই বললেন। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কই, আমায় তো কিছু জানাওনি তুমি। ফরিদ সাহেবকে খেকিয়ে উঠেই বললেন। সব কিছু কি তোমায় জানিয়ে করতে হবে? এখন কি তোমার আর তোমার ছেলের সিদ্ধান্ত মতো আমি চলবো? ভুলে যেও না, তোমরা আমার টাকায় চলো, আমার বাড়িতে থাকো। তাই তোমরা আমার সিদ্ধান্ত মতো চলবে। আমি তোমাদের সিদ্ধান্ত মতো চলবো না। কথাটা বলে ফরিদ সাহেব নিজের ঘরে চলে গেলেন। উনি সেখান থেকে চলে যেতেই ইমদাদ কিঞ্চিত রাগী গলায় আখিকে উদ্দেশ্য করেই বলল। বাবার হঠাৎ করে কি হলো মা? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? সেটা তুমি জানো। আখি আমতা আমতা করেই বলল।
না, আমি জানি না। তাহলে তোতলাচ্ছ কেন? তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো তো কি হয়েছে? হঠাৎ করে আগুনটা লাগালো কে? তোর বাবা বোধহয় কাল রাতে কলির সাথে তোকে দেখেছিল বাহিরে কথা বলতে। কলি বাড়ি থেকে বের হওয়ার পর তোরা কথা বলছিলি কি? ইমদাদ মনে করার চেষ্টা করেই বলল, হ্যাঁ, কথা বলছিলাম, কিন্তু বাবা তো ছিল না তখন। ছিল, তুই টের পাসনি। রাতে এই নিয়ে আমায় অনেক কথা শুনিয়েছে। সে সাথে বলেও দিয়েছে যেন কলি আর এই বাড়িতে না আসে ইকবালকে পড়ানোর জন্য। তোকে এই ব্যাপারে কিছু বলেনি, কেননা জানে সরাসরি তোরে বলে থামাতে পারবে না, সেজন্য এই রাস্তা বেছে নিয়েছে। ইমদাদ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। আপন মনে কিছুক্ষণ কি যেন ভাবল। ছেলের থেকে কোনো উত্তর না পেয়ে আখি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, কি ভাবছিস? কিছু না, তুমি যাও, কাজ করো। কথাটা বলেই ইমদাদ চলে যেতে ধরলো। আখি হাত টেনে ধরে চিন্তিত গলায় বলল, তুই কি ভাবলি? সত্যি করে বল আমায়, তোর মাথায় কি চলছে? আমাকে আর কথা শোনাস না বাবা। ইমদাদ আলতো হেসে নিজের মাকে আশ্বস্ত করেই বলল, চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে তোমায় কে কথা শোনাবে? আমি যা করব ভেবেই করব। ইমদাদ চলে যেতে নিলে আবারও থেমে গেল। আবারও আখির দিকে এগিয়ে এলো। আশপাশটা একবার ভালোভাবে দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই। তারপরেও ধীর গলায় আখিকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা মা, কলি কি তোমার পছন্দ? ইমদাদের মুখ থেকে হঠাৎ এমন প্রশ্ন শুনে আখি একটু চমকালো। তিনি পাল্টা প্রশ্ন করলেন, হঠাৎ এই প্রশ্ন কেন? তুমি বলো না, কলি কি তোমার পছন্দ? কেমন পছন্দের কথা বলছিস? মানে ধরো এমনি পছন্দের কথা বলছি না। ও তো ভালো মেয়ে, এমনিতে তো পছন্দ হবেই। মানে ও যদি এই বাড়িতে আসে, আমাদের সবার সাথে থাকে, তাহলে তোমার আপত্তি আছে? আখি ভ্রু কুঁচকেই বললেন, ও পরের বাড়ির মেয়ে, অযথা আমাদের সাথে থাকতে যাবে কেন? ওর বাবাই না থাকতে দিল নাকি? ইমদাদ এক হাতে মাথা চুলকেই বলল, আর ও অযথা কেন থাকবে? কারণেই থাকবে, সে ব্যবস্থা আমি করব। তুমি বলো না, তোমার সমস্যা নেই তো? ছেলের কথার ইঙ্গিত আখি এবারে খুব ভালোভাবে বুঝতে পারলেন। এমনটা নয় যে তার আপত্তি আছে, এমনটাও নয় যে তিনি এক বাক্যে মত দিয়ে দিতে পারছেন। কেননা ইমদাদের এই সিদ্ধান্তের কারণে বাড়িতে যে কতটা অশান্তি হবে সেটা তিনি খুব ভালোভাবে আন্দাজ করতে পারছেন। আর তিনি এই ব্যাপারে নিশ্চিত যে ফরিদ সাহেব কখনোই মানবে না। আর কোলের পরিবারের কথা না হয় বাদই দিল। ছেলের প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে ছেলেকে সাবধান করে দিয়েই বললেন, অযথা সংসারে আগুন লাগানোর কথা ভাবিস না। মেয়েটাকে শান্তি দিতে চেয়ে সারা জীবনের জন্য অশান্তির মাঝে এনে ফেলিস না। তোমার ছেলে এমনটা করবে? যা কিছু কলির জীবনে অশান্তি তৈরি করবে, সে সব কিছু থেকে আমি ওকে দূরে রাখবো মা। আমি ওর জীবনের অশান্তির কারণ কখনোই হব না। কলেজ যাওয়ার পথে কলির আজ দেখা হলো ইমদাদের মেজ ভাই ইমাদের সাথে। ইমাদের সাথে খুব বেশি কথা হয় না কলির। ওই মাঝে মাঝে পড়া নিয়ে যা একটু কথা হয়, এর বাইরে আর তেমন কোনো কথা হয় না। ইমাদও পছন্দ করে না যে কলি ইমাদের সাথে কথা বলুক। ইমাদও কখনো সেভাবে নিজ থেকে কলির সাথে এগিয়ে এসে কথা বলে না। তবে আজ কি হলো কে জানে, হঠাৎ করে এসে কি সব পড়াশোনার আলোচনা শুরু করলো। কলির মনে হলো এই আলোচনাগুলো করার কোনো প্রয়োজনই নেই। তবে তারপরেও ইমাদ ইচ্ছে করে আলোচনাগুলো করছে। এক পর্যায়ে গিয়ে কলি এটাও বুঝতে পারলো যে ইমাদের মনোযোগ এই পড়াশোনার আলোচনার থেকেও বেশি কলির পাশে থাকা মাইশার ওপর। কিছু একটা যেন আন্দাজ করতে পারলো কলি, তবে নিশ্চিত না। যাওয়ার পথে আগে কলিদের কলেজ, তারপর ইমাদের কলেজ। কলেজের কাছাকাছি আসতেই মাইশা কলেজের ভেতরে চলে গেল। ওর পেছন পেছন কলিও ইমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে ধরলে ইমাদ ওকে দাঁড় করালো। অপেক্ষা করলো মাইশার চলে যাওয়ার। মাইশা খেয়ালই করলো না যে কলি ওর পেছনে আসছে না, নিজে চলে গেল ভিতরে। কলি প্রশ্নাত্মক গলা জিজ্ঞাসা করলো, কিছু বলবে? ইমা যেন একটু কেঁপে উঠলো, তবে খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে নিয়েই বলল, হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল কলি। কলি একটু ব্যস্ততা দেখিয়েই বলল, তাড়াতাড়ি বলো, ক্লাস শুরু হয়ে যাবে। কলেজের গেট বন্ধ করে দিলে আবার ঢুকতে পারবো না। ইমাদ খুব চেষ্টা করলো তাড়াতাড়ি কথাটা বলার,
তবে ঠিক বলতে পারল না অস্বস্তি হচ্ছে। কথাটা মুখে এসেও কেন যেন আটকে যাচ্ছে। কিছুক্ষণের প্রচেষ্টার পর অস্বস্তি মাখানো গলাতেই বলল, ভাইয়াকে বলো না এই কথাটা কেমন? কথাটা শুধু তোমার আর আমার মাঝে থাক আপাতত। ভাইয়া জানলে বকাবকি করতে পারে। কি এমন কথা? আসলে বলছিলাম যে মাইশার নাম্বারটা পাওয়া যাবে। কলি যা সন্দেহ করেছিল ঠিক তাই হলো। কলির মন বলছিল যে এই কথাটাই বলবে ইমাদ, কেননা হাঁটার সময় আর চোখে বারবার ইমাদের মাইশার দিকে তাকানোটা মাইশা লক্ষ্য না করলেও কলি বেশ ভালোই লক্ষ্য করেছিল। আর ইমাদের দৃষ্টিটা মোটেও স্বাভাবিক ছিল না, সেটাও কলি বুঝতে পেরেছিল। তবে ইমাদকে বুঝতে দিল না যে কলি এত কিছু বুঝে গেছে। না বোঝার ভান করে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, হঠাৎ মাইশা নাম্বারের কি দরকার? আর কিছু বলার থাকলে একটু আগে তো সাথেই ছিল, তখনই বলে দিতে পারতে। ভয় যখন লাগে তাহলে তোমায় কথা বলতে হবে না। কি দরকার আমায় বলো, আমি ওকে বলে দিব। ইমাদ তাড়াতাড়ি করেই বলল, না না, আমাকেই ওর সাথে কথা বলতে হবে। কলি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, মাইশা প্রেম করে, জানো সেটা? ওর প্রেমিক আছে, দুজনের একদম মাখো মাখো প্রেম চলছে। ওরা ওদের বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে নিয়েছে। এরপরেও নাম্বার নেবে? নিলে বলো, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তবে নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো মানে হয় না। ইমাদ চমকে উঠেই বলল, মাইশার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, গিয়ে দেখো, মেসেজে বোধহয় অর্ধেক বিয়েও করে নিয়েছে। বোঝো না, নতুন নতুন প্রেমে পড়েছে। কত কি হবে এখন। যাই হোক, ইমদাদ ভাই মাইশাকে তেমন একটা পছন্দ করে না। যদি এই কথাটা জানতে পারে তাহলে রেগে যেতে পারে। ইমাদ আতঙ্কিত গলায় বলল, আরে ভাইয়াকে কেন বলবে? ভাইয়া যেন এই সম্বন্ধে কিছু না জানে। ও নিজে প্রেম করবে তাতে সমস্যা নেই, কিন্তু আমি করলেই সমস্যা। ইমাদ কথাটা বলতেই পেছন থেকে কেউ একজন ওর ঘাড়টা চেপে ধরলো। ইমাদ ব্যথায় কুকড়ে উঠেই বলল, ইমদাদ দাঁত পিষে বলল, কে? তোর জম। তোর প্রেম করার বয়স হয়েছে যে তুই প্রেম করবি? আর ওসব কি অসভ্যতা? রাস্তাঘাটে মেয়েদের নাম্বার চাইছিস? লজ্জা করো না? বাবাকে বলবো? ইমাদ তোতলানো গলায় বলল, কি আজে বাজে কথা বলছো? আমি এইসব কিছু করিনি। আমি তো এমনি কলির সাথে কথা বলছিলাম। কি হলো? কলি বলো, আমি নাম্বার চেয়েছি। কলি মহা বিপাকে পড়ল। ইমাদ নিষেধ করেছে ইমদাদকে কথাটা বলতে, জন্য বলতেও পারছে না, আবার মিথ্যেও বলতে পারছে না। কলির অসহায়ত্ব বোধ হয় ইমদাদ বুঝলো। ইমদাদকে ঝাড়ি মেরে বলল, একদম চুপ। মিথ্যে বলে আবার সেই মিথ্যাতে কলিকে সামিল করার চেষ্টা করছিস? আর তুই না কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলে? দুটো মেয়ের পেছনে নিয়েছিস কেন? কলির সাথে তোকে কথা বলতে আমি নিষেধ করেছিলাম না? তোকে আমি বলেছিলাম না কলির আশেপাশে যেন তোকে আমি না দেখি? আর তুই কিনা বাড়ি থেকে বেরিয়ে টানা 20 মিনিট কলির সাথে হাসতে হাসতে গল্প করতে করতে এলে। এর জন্য তোর কি শাস্তি প্রাপ্য তুই নিজেই ঠিক কর। যা শাস্তি দেয়ার দিও, তবে আগে গাড় ছাড়ো, আমার লাগছে। ইমদাদ ঘাড় ছেড়ে নাক মুখ কুচকেই বলল, পুরুষ মানুষ হয়ে এতটুকু ব্যথায় কুকড়ে যাস? আবার এই আত্মা নিয়ে এসেছিস প্রেম করতে? মেয়ের বাপের এক ধমক খেলে তো পালাবি। যাই হোক, আর এক মুহূর্তে তুই এখানে দাঁড়াবি না। ছুটে নিজের কলেজ যা। ইমাদ সত্যি আর সেখানে দাঁড়ালো না, নিজের কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। ইমাদ সেখানে থেকে চলে যেতেই ইমদাদ একবারের ভুরু কুচকে কলিকা উদ্দেশ্যে কথাগুলো বলল, তোকে আমি বলেছিলাম না এমদের সাথে কথা বলবি না? তুই জানিস না আমি পছন্দ করি না? কেন? একটু কথা বলে কি হবে, সমস্যা কি? তোমার বিশ্বাস নেই আমার উপর? পুরুষ জাতির উপর আমার বিশ্বাস নেই। আমার ভাই কোনো মেয়েকে পছন্দ করবে, আবার সেই মেয়েকে নিয়ে আমি টানাটানি করব, এসব আমার পছন্দ না। আমার পছন্দ মানে আমার পছন্দ, আমার ভাইয়ের পছন্দ মানে ভাইয়ের পছন্দ। তাই তুই ওর থেকে দূরে থাকবি। তোকে দেখলেও তো যে কারোরই হৃদয় নড়ে উঠবে, সেখানে ও তো পুরুষ মানুষ। কলি এবারে কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, এসব বলছো? ও তোমার নিজের ভাই। নিজের ভাইয়ের সম্বন্ধে কেউ এইটা বলে, এমন বলে? নিজের ভাই হওয়ার আগে ও পুরুষ মানুষ, আর আমি নিজে তো পুরুষ জাতির অংশ। খুব ভালো করে জানি কাকে দেখলে কার কি নড়ে ওঠে। কলি এবারে ভ্রু কুচকে সন্দেহী গলায় বলল। ইমদাদের অভিব্যক্তিতে একটু পরিবর্তন ঘটল। স্মিত হেসেই বলল, একজনকে বারবার বহুরূপে দেখে আমার হৃদয় নড়ে ওঠে। একজনকে দেখে যেমন আমার নিঃশ্বাস আটকে যেতে পারে, ঠিক তেমনি সে একজনকে দেখে আমার হৃদস্পন্দনের গতি বেড়ে যেতে পারে। কলি ফের বলল, তাই নাকি? তা কে সেই একজন? কলি জানে তার নামটা কি, তবুও ইমদাদের মুখ থেকে শুনতে ইচ্ছে করলো। ইমদাদও কলির সেই ইচ্ছেটাকে অপূর্ণ রাখল না।
কলির দিকে হালকা একটু ঝুঁকে গিয়ে বলল, তুই যে নিজের সব রূপের সর্বক্ষণ আমায় মুগ্ধ করতে পারে সে কেবল তুই। তুই ব্যতীত না আমি কাউকে এত মনোযোগ দিয়ে দেখেছি, না কেউ আমার তার দিকে তাকাতে বাধ্য করতে পেরেছে, আর না আমায় মুগ্ধ করতে পেরেছে। আমার অধীন বর্তমান সমস্যাটা জুড়ে শুধুই তুই, আর ভবিষ্যতে কেবল তুই থাকবি। এটি ইমদাদের ওয়াদা। আজ বিকেলে মাঠে আর কলি এলো না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করলো ইমদাদ কলির আসার জন্য, তবে কলি এলো না। বারবার চোখ দুটো আশেপাশে কলিকে খুঁজে বেড়াচ্ছিল, তবে খুঁজে পাচ্ছিল না। খেলাতেও এর জন্য মন বসছিল না। ফলস্বরূপ 5টা গোল খেলো বিপক্ষ দলের কাছে, আর ইমদাদ একটা গোলও দিতে পারল না। প্রথম অর্ধেকেই 5টা গোল খেলো ইমদাদের দল, তবে বাকি অর্ধেক সময় আর খেলার ধৈর্য হলো না ইমদাদের। কে কি বললো না বললো সেদিকে বিন্দুমাত্র খেয়াল করার সময় নেই ইমদাদের। নিজেই নিজের মতন করে বাড়ির পথে হাঁটা দিল। ওর পেছন পেছন সাইদও এলো। ইমদাদের ইচ্ছে করছে না এখন সাইদের সাথে কথা বলতে, তবে জানে সাইদকে কিছু বলেও লাভ হবে না। ও এখন পিছু ছাড়বে না। সাইদ নিজের মতন করে মজা করে যাচ্ছে, ইমদাদকে খোঁচা দিচ্ছে, মস্করাও করছে বিভিন্ন বিষয় নিয়ে। ইচ্ছে করে রাগানোর জন্য অনেক কিছুই বলছে, তবে ইমদাদের কোনো কিছুতেই খেয়াল নেই। মাঠ থেকে ইমদাদের বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফিরল না, সোজা গেল মাইশার বাড়ি। ইমদাদের উদ্দেশ্য কলির খোঁজ করা। মাইশার বাড়ির কাছাকাছি যেতেই এতক্ষণে ইমদাদ মুখ খোলো। পাশে দাঁড়ানো সাইদকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় আদেশের সুরেই বলল। দরজায় গিয়ে কলিং বেল বাজা। সাইদ ভ্রুকুচকেই বলল। তোর হাত কি ভেঙে গেছে? ইমদাদ বিরক্তি মাখানো গলায় বলল। যা করতে বললাম চুপচাপ তাই কর। যদি দেখেছিস যে মাইশাবাদে অন্য কেউ দরজা খুলছে, তবে মাইশার ভাইয়ের খোঁজ করে সোজা ভিতরে ঢুকে যাবি। তারপর সুযোগ বুঝে মাইশাকে জিজ্ঞেস করবি যে কলি কোথায়। সাইদ ইমদাদের কথা আপত্তি জানিয়েই বলল। আমি পারবো না, মজা করবি তুই আর কষ্ট করবো আমি? তোর যদি এতই কলির খোঁজ জানার ইচ্ছা থেকে থাকে তবে তুই যা। ইমদাদ বুঝলো এখন রাগারাগি করে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না, বরং এখন সাইদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। ইমদাদের কণ্ঠটা একটু নরম হলো, বিনয়ের সাথে সাইদকে উদ্দেশ্য করেই বলল। কলিকে নিয়ে আমার বাড়িতে ঝামেলা হয়েছে। মেয়েটাকে আর আমার বাড়িতে আসতে দিচ্ছে না। আজ পুরো দিন মেয়েটার খোঁজ পাইনি। কোথায় গেছে, কি অবস্থা কিচ্ছু জানি না। একবার খোঁজ নিয়ে হয় না, আমি গেলে সবাই কথা বলার আরও সুযোগ পেয়ে যাবে। তোকে কেউ সন্দেহ করবে না। সাইদ কপাল কুঁচকেই বলল। কেন, আমাকে কি ছেলে মনে হয় না যে আমায় সন্দেহ করবে না? কলি হয়তো কোনো সমস্যায় আছে, আমি খোঁজ নিতে পারছি না ঠিকঠাকভাবে। মাইশাই একমাত্র উপায়। মুহূর্তের মাঝে সাইদের মুখটা বন্ধ হয়ে গেল। পুরো মুখমণ্ডলে ফুটে উঠল চিন্তার ছাপ। আর আপত্তি করলো না ইমদাদের কথাই। ইমদাদ একটু দূরে দাঁড়িয়ে থাকলো। সাইদ গিয়ে মাইশার বাড়ির দরজায় কলিং বেল বাজালো। একটু পরে ভেতর থেকে মাইশা এসে দরজা খুলে দিল। যাক, সাইদের ভাগ্য ভালো, কষ্ট করে ভেতরে ঢুকতে হলো না। দরজার সামনে সাইদকে দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। তুমি এখানে কেন এসেছো? কলি কোথায় রে? তোমায় কেন বলবো? ইমদাদ পাঠিয়েছে আমি কলির খোঁজ নিতে। সাইদের বলা কথাটা বিশ্বাস হলো না মাইশার। সন্দেহী গলায় বলল। সত্যি ইমদাদ ভাই এসেছে? দেখি কোথায়, আমি দেখব। তোমায় বিশ্বাস করি না। সাইদ অনেক কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। মাইশা বাইরে উকি দিয়ে ইমদাদকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিশ্চিত হলো। কলি তো ওর খালার বাড়িতে গিয়েছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা, কেন আসেনি? সেটাই যদি জানতাম তবে কি আর তোর কাছে আসতাম? দরজা লাগা। কথাটা বলে সাইদ সেখান থেকে চলে এলো। মাইশার তুমুল রাগ উঠল সাইদের ওপর। ভাবলো আজ না হোক কোনো একদিন এই অপমানের প্রতিশোধ ঠিকই নেবে। সাইদের থেকে খবরটা পাওয়ার পর ইমদাদ রাস্তার দিকে হাঁটা দিল। খুব বেশিক্ষণ হাঁটতে হলো না, মিনিট 5 মতন হাঁটতেই কলিকে আসতে দেখলো। কলিকে দেখার সঙ্গে সঙ্গে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাথার ওপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল যেন। কলির দেখা পেতেই সাইদ তাড়াহুড়ো কণ্ঠে ইমদাদকে উদ্দেশ্য করেই বলল। আমি তবে এখন বাড়ি যাই ইমদাদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাবা ঠেঙাবে। ইমদাদ যে কিছু বলবে সেই কথাটুকু শোনার অপেক্ষাতেও সাইদ রইল না, উল্টো পথে হাঁটা দিল। ইমদাদের কাছাকাছি আসতেই ইমদাদকে দেখে কলি থমকে গেল।
কিছুক্ষণ হাঁ করে ইমদাদের মুখের দিকে তাকিয়ে রইল। একবার ভাবলো হয়তো ভুল দেখছে, কিন্তু পর মুহূর্তেই যখন ইমদাদ ধমকে উঠল তখনই বুঝলো না সত্যি দেখছে। ইমদাদ ধমকের সুরে কলিকে উদ্দেশ্য করে বলল, এই সন্ধ্যাবেলা একা একা যাতায়াত করিস কেন? কোন সাহসে? তোর বাপ দাদির 14 গোষ্ঠীকে মরেছে, নাতির ক্ষতি হয়ে যাবে। এই ভয়ে তোর দাদি তোকে পাড়ার মেলায় আমাদের সাথে ছাড়ে না। আর একা কোথায় ছেড়েছিল সন্ধ্যা অব্দি? কোথায় বুড়ি আজ? কলি চমকে উঠে আগে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। ভাগ্য ভালো কেউ নেই, দু একজন ছোট বাচ্চা আছে, ওদের এসবে খেয়াল নেই। কলি ভয়ার্ত গলায় বলল, আস্তে কথা বলো ইমদাদ ভাই, এখানকার সবাই পরিচিত আমাদের। ইমদাদ নির্ভয়ে চেঁচিয়ে উঠে বলল, তো কি হয়েছে? কে কি বাল ছিড়বি ইমদাদের ছেড়ে দেখাক। খালের বাড়িতে কেন গিয়েছিলে? আবার গিয়েছিল তো সেজুগুজে যাওয়ার কি আছে? পাত্রপক্ষ দেখতে এসেছিল নাকি তোকে? বিয়ে করে এলি নাকি? কলি বিরক্তিকর গলায় বলল, আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, সেজন্যই গিয়েছিলাম। বিয়েতে গিয়েছি, একটু সেজে যাব না? এমনভাবে সেজেছিস মনে হচ্ছে তোরই বিয়ে। এমনিতেই তো তুই সুন্দর, আবার আলাদা করে সাজার কি আছে? তার মধ্যে আমিও ছিলাম না। না জানি কতজন হাঁ করে তাকিয়েছিল। প্রেমের প্রস্তাব পেয়েছিস নাকি? বিয়ের প্রস্তাব পেয়েছি, সামনের শুক্রবার আমার বিয়ে। তোমায় অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, পরে আমার খালার বাড়ির ঠিকানা পাঠিয়ে দেব, চলে এসো। ইমদাদ চোয়াল শক্ত করে কলির দিকে চাইল। কলির একটু ভয় হলো ইমদাদের লাল টকটকে চোখ দুটো দেখে, তবে বুঝতে দিল না। ইমদাদ গম্ভীর গলায় বলল। কলি বুঝল না ইমদাদের কথা, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, মানে? যদি কখনো তোর বিয়ে ঠিক হয়, মনে রাখিস কলি দুটো খুন হবে। এক, যার সাথে তোর বিয়ে ঠিক হবে তাকে খুন করব। আর দুই, তুই বিয়েতে রাজি হওয়ার জন্য তোকে খুন করব। আমার ভালোবাসা এমনই, তুই আমার না হলে আর কারোরই হবি না। তোকে নিয়ে আমি খুব বেশি হিংসুটে করি। তোকে আমি এক মুহূর্তের জন্য কারোর সাথে দেখতে পারবো না। তোর পরিচয় হবে অন্য কারো স্ত্রী, সেটা আমি কোনোদিন মানতে পারবো না। এত নিষ্ঠুর ভালোবাসা তো আমি চাই না। তোর মন মতো তো সব হবে না। আমার ভালোবাসা এমন নিষ্ঠুর, তুই স্বেচ্ছায় গ্রহণ করলে করবি, আর স্বেচ্ছায় গ্রহণ করতে না চাইলে অনিচ্ছাতে করতে হবে। ইমদাদ কথাটা বলে কলির হাতে থাকা বড় একটা ব্যাগের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল। ব্যাগে কি আছে? কলির ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ করার চেষ্টা করেই বলল, আমার হবু শ্বশুরবাড়ি থেকে আমার জন্য কিছু কেনাকাটা করে পাঠিয়েছে বিয়ের। ইমদাদ এক ঝটকায় কলির হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। দাঁত পিষেই বলল, এত সাহস ভালো না কলি। আমার রাগ কিন্তু তুই এখনো দেখিস নি। বাধ্য করিস না আমায় রাগ দেখাতে। কলি আলতো একটু হেসে বলল। তুমি পারবে আমায় রাগ দেখাতে? ইমদাদের কি হলো কে জানে, মুহূর্তের মাঝে সব রাগ উধাও হয়ে গেল। মেয়েটাকে সুন্দর করে হাসছে, কি সরল কথাবার্তার ধরন। এই মেয়েটার ওপর কি রেগে থাকা যায়? সত্যি যায় না। তুই খুব চালাক হয়ে গেছিস কলি। আমার দুর্বলতায় খুব ভালোভাবে আঘাত করতে জানিস। কলি এবার একটু শব্দ করে হেসে উঠেই বলল, তোমায় চিনতে না পারলে, ঠিকঠাক বুঝতে না পারলে সারাটা জীবন কাটাবো কি করে তোমার সাথে? এবারে ইমদাদও হেসে ফেলল, নিজেও পাল্টা হেসেই বলল, কাটাবি তো সারাটা জীবন আমার সাথে? পারবি আমার মতন একটা বদমেজাজে একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে? কলি আবারও আশেপাশে একবার তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তেমন কাউকে দেখা যাচ্ছে না, অন্ধকারও হয়ে আসছে অনেকটা। কলি এবার একটা দুঃসাহসিক কাজ করে বসলো। ইমদাদের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করে বলল, বলেছি না কাটাবো। আমি যখন একবার কথা দিয়েছি যে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, তার মানে করবো ইমদাদ ভাই। ইমদাদ শুধু হাসলো আর কিছু বলল না। যাওয়ার পথে একটা ছোট্ট দোকান পড়লো। ইমদাদ দোকানে গিয়ে কয়েকটা চকলেট কিনে এনে কলির হাতে দিল। কলি ইমদাদের হাত থেকে ব্যাটটা নিতে চাইলো, তবে ইমদাদ দিল না। ব্যাটটা খুব বেশি ভারী না, তবে তারপরও ইমদাদ দিল না। দুজনে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটা দিল। সময় তখন সকাল 10টা পার হয়ে গিয়েছে, তবে এখনও ইমদাদ ঘুম থেকে ওঠেনি। আজ কলেজ যাওয়ার ইচ্ছে নেই, সেজন্যই এখনও ঘুমোচ্ছে। কোথায় কি হচ্ছে ইমদাদের সেই বিষয়ে কোনো ধারণা নেই। ইমদাদের ঘুমের মাঝেই ঘরে হন্তদন্ত পায়ে ঢুকলো সাইদ। ইমদাদের নাম ধরে চেঁচাতে চেঁচাতেই ঘরে এলো। ইমদাদ ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো। কিয়ৎক্ষণের জন্য ইমদাদের মাথা কাজ করা বন্ধ করে দিল। ইমদাদকে স্বাভাবিক হওয়ার সময়টুকু সাইদ দিল না। উদ্বিগ্ন গলায় বলল, ইমদাদ, কলি চলে যাচ্ছে জানিস তো? মুহূর্তের মাঝে ইমদাদের ঘুম ছুটে পালালো। নিজেও পাল্টা উদ্বিগ্ন গলায় বলল, কলি চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছে? আমি তো কিছু জানি না। সকাল 10টা পর্যন্ত ঘুমালে জানবি কি করে কোথায় কি হচ্ছে?
ওর বাপ ওকে নিয়ে স্টেশনে চলে গেছে। তুই ঘুমো এখানে। ইমদাদ নিজে পাল্টা রাগান্বিত গলায় বলল। তুই তো জেগেছিলি, স্টেশনে যাওয়ার আগে আমি খোঁজ দিতে পারিস নাই। আর ওরা যখন স্টেশনের জন্য রওনা দিয়েছে তখন আমি জানতে পেরেছি। পরে মাইশার বাড়িতে আবার গিয়েছিলাম খোঁজ নিতে। আমি তো ভেবেছিলাম মাইশা যেহেতু জানে, তুইও জানবি। আমি তো কিছু জানি না। কালকে তো কলির সাথে এত কথা হলো, ও তো আমি কিছু বলেনি। আরে খাবলাসের ভিতরে চল স্টেশনে যাই। কলির সাথে একবার দেখা হলেও হতে পারে। ওরা একটু আগেই বেরিয়েছে, আমি বাইক নিয়ে এসেছি। ইমদাদ আর আগে পিছে কোনো কিছু ভাবার প্রয়োজন মনে করলো না। ঘুম থেকে উঠে মুখটা অবধি ধুলো না, না জামা কাপড় বদলালো, অবধি সাইদের সাথে বেরিয়ে গেল। আজ ভাগ্য সহায় হলো বোধহয় ইমদাদের। রাস্তায় একটুও যানজট পড়লো না, খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পারল। সাইদ বাইকটা থামাতেই ইমদাদ বাইক থেকে নেমে দৌড় দিল। আজ একই দিনে দ্বিতীয়বার ইমদাদের ভাগ্য প্রসন্ন হলো, কলির দেখা পেল। তবে কলির কাছে যাওয়ার আগে খুব ভালোভাবে আশপাশটা দেখে নিলে যে কোথাও কলির বাবাকে দেখা যাচ্ছে কিনা। ইমদাদ নিজের কথা ভেবে ভয় করছে না, তবে ইমদাদের ভয় ওর জন্য কলিকে না আবার শাস্তি দেয়। তবে আশপাশে কোথাও কলির বাবাকে দেখতে পাওয়া গেল না। ইমদাদ আর এক মুহূর্ত দেরি করলো না, ছুটে চলে গেল কলির সামনে। হুট করে ইমদাদ সামনে চলে আসায় কলি চমকালো। কিছুক্ষণ হা করে ইমদাদের মুখের দিকে তাকিয়ে থাকলো। ইমদাদ হাঁপিয়ে যাওয়া গলায় বলল। আমি না জানিয়ে কোথায় যাচ্ছিস তুই? গতকালই তো কথা বললাম একসাথে থাকার, আর আজকে চলে যাচ্ছিস? কলি নিজেকে স্বাভাবিক করলো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলো, নির্জীব গলায় বলল। আমি বোধহয় আমার দেয়া কথাটা রাখতে পারলাম না ইমদাদ ভাই। কেন, কি হয়েছে? আর হঠাৎ করে কোথায় যাচ্ছিস? মামা বাড়ি যাচ্ছি, বাবার এখানে রাখবে না আমায়। ইমদাদ রাগান্বিত ভঙ্গিতেই বলল। তোর বাপকে তো আজ আমি দেখে নেব, ওর সাহস খুব বেশি বেড়ে গেছে। বাবার কোনো দোষ নেই ইমদাদ ভাই, আমি তো কারো কোনো উপকারে আসতে পারি না। বোঝা হবে এটাই তো স্বাভাবিক। আমার পেছনে টাকা নষ্ট করা অযথা। আর তাছাড়া বাবার নতুন সংসার হয়েছে, কত দায়িত্ব বেড়েছে, কত খরচ বেড়েছে। আমি যে বোঝা হব এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বাবার কোনো দোষ দেখছি না এখানে। আসল কারণটা বল। হঠাৎ করে তো আর এই সিদ্ধান্ত হয়নি। হঠাৎ করেই হয়েছে। কাল আমাদের একসাথে বাড়ি ফিরতে দেখেছিল বাবার নতুন বউ। উনি বাবাকে বলেছেন যে খালার বাড়ি যাওয়ার নাম করে নাকি আমি তোমার সাথে ঘুরতে গিয়েছিলাম। অনেক বাজে বাজে কথা বলেছে। খালাকে কল করে শুনেও ছিল যে আমি সারাদিন ওখানে ছিলাম, তাও বিশ্বাস করেনি। গায়ে হাত তুলেছে তোর? কলি মলিন হেসেই বলল। এটা তো রোজকার ব্যাপার। ইমদাদ আশেপাশে তাকিয়ে করিম সাহেবকে খোঁজার চেষ্টা করেই বলল। গায়ে হাত তুলেছে তোর? কোথায় তোর বাপ? আজ এখানেও একটা ব্যবস্থা করে যাবো আমি। কলি উদ্বিগ্ন গলায় বলল। তুমি এমন কিছুই করবে না। বাবা নিয়ে চলে গেছে, ট্রেন আসতে একটু দেরি হবে জন্য আমার টিকিট কেটে দিয়ে চলে গেছে। আমার জন্য অপেক্ষা করার সময় বাবার নেই। ইমদাদ অবিশ্বাস্য গলায় বলল। এ কি আসলে তোর বাপ কলি? এমন কেন এই লোকটা? এমন হয় বাবারা? কলি ফের মলিন হেসেই বলল। সবাই ভালো থাকতে চায় ইমদাদ ভাই। আর আমি তোকে নিয়ে ভালো থাকতে চাই। কোথায় যেতে হবে না তোকে। চল, বিয়ে করব, তোকে আমার কাছে রাখবো, আমার বাড়িতে রাখবো। কলি আবারও মলিন হেসেই বলল। এটা হয় না। আমরা বিয়ে করতেই পারি আজকে, তবে এতে অশান্তি আরো বাড়বে। তোমার বাড়ির লোক মেনে নেবে না। হয়তো তুমি আমার জন্য তোমার বাড়ি ছাড়বে। শেষে আমার উপরে নতুন করে একটা অপবাদ বাড়বে যে আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করেছি। এত দোষ নিয়ে বাঁচা যায় না ইমদাদ ভাই। অভিশাপও লাগবে আমাদের। আমরা ভালো থাকবো না। তার থেকে ভালো আমি এখন চলে যাই। ইমদাদ অসহায় গলায় বলল। আর আমাদের স্বপ্ন, আমাদের ছোট্ট একটা সংসারের স্বপ্ন কি হবে কলি? আমি কি একেবারে চলে যাচ্ছি? কয়েকটা বছর যেতে দাও। তুমি আগে নিজের জীবনে প্রতিষ্ঠিত হও। আমাকে নিজের জীবনে একটু এগোতে দাও। আমায় আগে নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলতে দাও ইমদাদ ভাই। এখনো যে আমাদের সংসারের সময় হয়নি। আমি চাই তোমার পাশে যখন সবাই আমায় দেখবে তখন যেন বলতে পারে যে তোমার যোগ্য আমি। যাস না কলি। কলি আলতো হেসেই বলল। আমি আসবো তো আবার। আমি একবার যখন তোমায় কথা দিয়েছি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে সারা জীবন অপেক্ষা করব। তুমি চিন্তা করো না আমায় নিয়ে। আমি ভালো থাকবো। তোমার অনুপস্থিতিতে কেউ আমার জীবনে আসতে পারবে না। তবে আমার অনুপস্থিতিতে তুমি তোমার জীবনে আমার জায়গাটুকু যত্নে রেখে দিও। কাউকে যেন আবার দিয়ে দিও না। ইমদাদ পুনরায় অসহায় গলায় বলল। আমাকে ছেড়ে তুই সত্যি চলে যাবি কলি? থেকে যাওয়ার কি কোনো উপায় নেই? আমার কি তোকে আটকানোর কোনো অধিকার নেই? তুমি ভুল মানুষকে আটকে রাখতে চাইছো ইমদাদ ভাই।
না আমার নিজের ইচ্ছের মূল্য আছে আর না তোমার অধিকার খাটানোর অধিকার আছে। যেতে আমাকে হবেই ইমদাদ ভাই। আমার কপালে যে এত ভালোবাসা সয় না। দেখা হবে তো আমাদের আবার? আমি চাই দেখা হোক। আমি চেষ্টা করব যেন আমাদের আবার দেখা হয়। তবে ভয় একটা ইমদাদ ভাই। আমি অযত্নে অভ্যস্ত। এই যত্ন আদর এগুলো কি সইবে আমার কপালে? কলির চলে যাওয়ার আজ 1 সপ্তাহ হতে চলল। এই পুরো একটা সপ্তাহে ইমদাদের সাথে একটা বারের জন্য কথা হয়নি কলির। কথা হওয়ার কোনো সুযোগই নেই। কলির কাছে তো নিজের কোনো ফোনও নেই যে ইমদাদকে কল করবে। কখনো ইমদাদের নাম্বারটাও নেওয়া হয়নি। ইমদাদের অবশ্য এখন নিজের ওপরেই রাগ হয় এটা ভেবে যে যাওয়ার সময় কেন কলিকে ওর নাম্বারটা দিল না। ওখানে যাওয়ার পর কারো একটা ফোন থেকে তো অন্তত কল করে কথা বলতে পারতো ইমদাদের সাথে। তবে এত তাড়াহুড়োর মাঝে ইমদাদের এই কথাটা মাথাতেই আসেনি। ফলস্বরূপ এখন 7টা দিন কেটে গেছে অথচ কলির কণ্ঠটা একবারের জন্য শুনতে পায়নি। কে জানে এভাবে আরও কতগুলো দিন কতগুলো সপ্তাহ পার হয়ে যাবে। হয়তো কেটে যাবে মাসের পর মাস, বছরের পর বছর। কে জানে আবার দেখা পাবে কিনা ইমদাদ কলির। 1 সপ্তাহ হলো ইমদাদ কলেজেও যায় না, পড়াশোনাতেও তেমন একটা মন বসে না, বিকালবেলা খেলতেও যায় না। এমনকি অবাক করার বিষয় হলো এই একটা সপ্তাহ হলো সাইদও আর ওকে ডাকতে আসে না। বোধহয় সাইদও কলেজে যাচ্ছে না, খেলতেও মাঠে আসে না। হয়তো ইমদাদের মতো সাইদেরও মনটা খারাপ। হয়তো সাইদকেও কলির অনুপস্থিতি ভীষণভাবে বিরক্ত করছে। ইমদাদ বুঝতে পারে সাইদের মনে কলির জন্য অনুভূতি নিশ্চয়ই আছে, তবে সাইদ সেটা প্রকাশ করে না। যদি ইমদাদ নিজের অনুভূতি প্রকাশ না করত তবে হয়তো সাইদ কোনো একদিন নিজের অনুভূতি প্রকাশ করে দিত। কিন্তু যেহেতু সাইদ জানে যে ইমদাদ কলিকে পছন্দ করে সেজন্য নিজের অনুভূতিটা জানায়নি। ইমদাদ কখনো এই নিয়ে সাইদকে প্রশ্ন করেনি, আগ বাড়িয়ে কিছু জানতেও চায়নি। এমনকি সাইদ ওকে কিছু জানাক সেটাও ইমদাদ চায়নি। কিছু কথা অব্যক্ত থাকাই ভালো, সেগুলো প্রকাশ পেলেই সম্পর্কগুলো কেমন ওলটপালট হয়ে যায়। স্বাভাবিক সম্পর্কগুলোর মাঝে তৈরি হয় অস্বস্তি। কলি না থাকায় মাইশাও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। একা একা কলেজ যেতেও ভালো লাগে না, প্রাইভেটে যেতেও ভালো লাগে না। বাড়ি থেকে মাইশার তেমন একটা বেরোনোই হয় না। মাইশার সাথেও তো কলির কোনো যোগাযোগ হয়নি। মাইশার চিন্তা হয় কলির জন্য, না জানি মেয়েটা কোন অবস্থাতে আছে। কলির মামিও তো খুব একটা ভালো না, না জানি ওখানে মেয়েটার ওপর দিয়ে আবার কোন ঝড় বয়ে যাচ্ছে। তবে মাইশার বাড়িতে বসে থাকার উপায় নেই, কলেজ যেতে হবে, পড়াশোনাও করতেই হবে। ওর বাবা মা তো আর বুঝবে না যে কলির জন্য মাইশার মনটা খারাপ। সকালে কলেজ যাওয়ার পথে মাইশার সাথে আজ দেখা হলো ইমাদের। ইমাদের সাথে মাইশার তেমন একটা সখ্যতা নেই, কথাও হয়নি বোধহয় কখনো। সেজন্য ইমাদের উপস্থিতি কিংবা অনুপস্থিতি কোনোটাই মাইশার উপর প্রভাব ফেলতে পারে না। তবে মাইশার উপস্থিতি ইমাদের ওপর ভীষণ প্রভাব ফেল। হয়তো মাইশার জন্যই অপেক্ষা করছিল। তবে ইমাদ আশা করেছিল মাইশার থেকে একটু হলেও গুরুত্ব পাবে। ও কথা না বলেও যাওয়ার পথে যখন ইমাদকে দাঁড়িয়ে থাকতে দেখবে তখন অন্তত ওর দিকে তাকিয়ে মুচকি একটু হাসবে। তবে তেমন কিছুই হলো না। মাইশা একবার ইমাদের দিকে তাকালো ঠিকই, তবে অভিব্যক্তি ভীষণ স্বাভাবিক। নিজের হাঁটার গতি থামালো না কমালো না, বরং চুপচাপ আবার খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। ইমাদ বুঝলো মাইশা দাঁড়াবে না, তবে ইমাদের সেটা বুঝতে বুঝতে মাইশা একটু দূরে চলে গেছে। ইমাদ দৌড়ে গিয়ে মাইশার পথ আটকে দাঁড়ালো। হঠাৎ করে ইমাদ সামনে এসে দাঁড়ানোতে মাইশা চমকে 2 কদম পিছিয়ে গেল। খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে চোখ ছোট ছোট করে ইমাদের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? সরাসরি মাইশার এই প্রশ্নে ইমাদ একটু থতমত খেলো। আমতা আমতা করেই বলল, কোনো সমস্যা না। আসলে বলছিলাম যে কলির কোনো খোঁজ জানো? ওর সাথে তো অনেকদিন কথা হয় না। ভাইয়া আমায় বলেছিল তোমায় জিজ্ঞাসা করতে। সত্যি কথা বলতে ইমদাদ কখনো এই কথাটি ইমাদকে বলেনি। তবে ইমাদের তো মাইশার সাথে কথা বলার জন্য একটা অজুহাত দরকার। সেই জন্য খুব ঝটপট বৃদ্ধিটা বানিয়ে নিল। তবে ইমাদ শব্দেও ভাবতে পারেনি যে ইমদাদের কথাটা শুনতেই মাইশা এতটা রেগে যাবে। মাইশা খেকে উঠেই বলল,
কেন? তোমার ভাই জেনে কি করবে শুনি? ওর জন্যই তো কলিকে এখান থেকে চলে যেতে হলো। খুব তো বড় মুখ করে বলতো, সব সামলে নেবে, কলির জীবন গুছিয়ে দেবে, হ্যান করবে ত্যান করবে, ঘোড়ার ডিম করবে তোমার ভাই। যদি আমি কলির খোঁজ জানতামও না, তবেও তোমাকে বলতাম না। তোমার ভাইয়ের জন্য কলির জীবনে এত অশান্তি। ইমদাদ থতমত খেয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো পথচারী অনেকেই আর চোখে ওদের দিকে তাকাচ্ছে। কে জানে কি ভাবলো। ইমাদ তো কল্পনাও করেনি কখনো যে মাইশা এভাবে খেকিয়ে উঠবে। এদিকে ইমাদকে চুপ করে থাকতে দেখে মাইশা পুনরায় ক্ষিপ্র গলায় বলে উঠল, চুপ করে আছো কেন? এখন মুখটা বন্ধ হয়ে গেল কেন শুনি? উচিত কথা বলেছি বলে তাই তো। শোনো, তোমার ভাইকে গিয়ে সাবধান করে দেবে যেন কলির আশেপাশে ওকে আমি আর না দেখি। আজ শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য কলিকে এখান থেকে চলে যেতে হয়েছে। মেয়েটা নিজের বাড়িতেই তো থাকে কাজের লোকের মতো। মামা বাড়িতে গিয়ে না জানি কি অবস্থা। শুধুমাত্র কলির এই অবস্থার জন্য তোমার ভাইই দায়ী। কথাটা বলে মাইশা কেঁদেই ফেলল। সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ইমাদের উত্তর শোনার প্রয়োজনও মনে করলো না, দৌড়ে চলে গেল। ইমাদ যেমন অবাক হলো মাইশার আচরণে, ঠিক তেমনি কান্না দেখে আবার খারাপও লাগলো। ভাবলো বাড়ি গিয়ে ইমদাদের সাথে কথা বলবে। বসার ঘর থেকে ইমদাদের কানে ফরিদ সাহেবের চেঁচানোর আওয়াজ ভেসে আসছে। আজ ওনার চেঁচামেচির আসল কারণটা যে ইমদাদ নিজে, সেটাও ইমদাদের বুঝতে বাকি রইল না। কিছুক্ষণ আখির সাথে চেঁচামেচি করলেন। তারপরে এক পর্যায়ে গিয়ে আখি যখন চলে গেলেন তখনও তিনি থামেননি। একা একা চেঁচামেচি করেই যাচ্ছেন। বেশ অনেকটা সময় ইমদাদ ওনার চেঁচামেচি শুনেও না শোনার ভান করে চুপচাপ শুয়ে রইল। তবে এক পর্যায়ে গিয়ে ইমদাদের আর সহ্য হলো না। এত ধৈর্য ইমদাদের নেই যে ঘন্টা পর ঘন্টা এমন চেঁচামেচি চুপচাপ ধৈর্য নিয়ে শুনে যাবে। নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে ফরিদ সাহেবকে উদ্দেশ্য করেই বলল, কি হয়েছে তোমার বাবা? আলসাতে চেঁচামেচি করে আমার ঘুমের 12টা বাজাচ্ছ কেন? ফরিদ সাহেব ক্ষিপ্র গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বললেন, আমি অযথা চেঁচামেচি করছি বেয়াদব ছেলে? তোমার বাবা তোমায় কিছু বলেছে, সেসব শোনার প্রয়োজন মনে করো না তুমি? এতগুলো বছর ধরে তো তোমার কথাই শুনে এসছি আমি বাবা। তুমি যা বলেছ তাই করেছে, যেভাবে যেটা করতে বলেছ সেভাবে সেটা করেছে। এবার অন্তত আমাকে নিজের মতন করে কিছু একটা করতে দাও, একটু আমাকে নিজের সিদ্ধান্ত মতো চলতে দাও। যদি সবসময় অন্যের কথা উঠে আর বসি তাহলে তো আমার পরিচয়ে মানুষ থাকে না, তাহলে তো হাতের পুতুল হয়ে গেলাম যে অন্যের সিদ্ধান্ত মতন সবসময় চলে, নিজের কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আমাকে একটু মানুষ হিসেবে বাঁচতে দাও। ফরিদ সাহেব থামলেন না, শান্ত হলেন না, পূর্বের মতনই ক্ষিপ্র গলায় বললেন, এতদিন যেমন আমার কথা শুনে চলেছ, ঠিক তেমনি এবারও আমার কথা শুনেই তোমাকে চলতে হবে। তোমার এখানে থাকা হবে না। এখানে তোমার কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। কে কখনো কারো ভবিষ্যৎ দেখতে পায় না। ভবিষ্যৎ দেখা তোমার কাজ না, কার ভবিষ্যতে কি আছে সেটা ঠিক করা তোমার কাজ না। তাই তোমারও তো আপনার কোনো দরকার নেই। ছেলে তো তুমি আমারই। যদি জীবনে কিছু করতে না পারো তবে তো সবাই আমার দিকেই আঙ্গুল তুলেই বলবে যে ফরিদের ছেলে জীবনে কিছু করতে পারেনি, বেকার। ইমদাদ লম্বা একটা শ্বাস টেনে নিজের রাগটা যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শান্ত গলায় বলল, তাহলে তুমি কি চাইছো এখন? কি করতে বলছো আমায়? বলো, কি করলে তোমার সম্মানহানি হবে না? আজ থেকে কি তবে আমি নিজেকে তোমার ছেলে হিসেবে পরিচয় দেওয়া বন্ধ করে দিব? এত কষ্ট করতে হবে না তোমায়। ঢাকায় যেতে বলেছি, ঢাকায় চলে যাও। ইঞ্জিনিয়ারিং পড়তে না চাইলে ঠিক আছে, পড়তে হবে না। ঢাকায় তোমার চাচার কোম্পানিতে চাকরি করো। সেমিস্টারের সময় এখানে এসে পরীক্ষা দিয়ে যাবে। তোমার চাচার কোম্পানিতেই যখন চাকরি করছো, ছুটির সমস্যা হবে না। আমি শুধু চাই তুমি ঢাকায় গিয়ে চাকরি করো। এই মুহূর্তে আমাদের সংসারে কি টাকা পয়সার এতই অভাব যে আমাকে এখনই চাকরি করতে হবে? আর কিছুদিন কি আমার সময় দেওয়া যায় না? ফরিদ সাহেব কাটকাট গলায় বললেন, না, যাই না। তোমায় সুযোগ দিলে ভবিষ্যতে অন্য কোথাও চাকরি পাবে কি না জানি না, তবে এখন যদি তোমার চাচার কথার অবাধ্য করো তবে এই সুযোগটাও ভবিষ্যতে হারাতে পারো। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। ইমদাদ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না ফরিদ সাহেবের কথায়। কিছুক্ষণ নিজেই কি যেন ভাবল,
ভাবলো কলির কথা, কলি তো আর এখানে এখন নেই, তাই এখানে ইমদাদ থাকলেও যা না থাকলেও তা, সেখানেই যেখানেই থাকুক না কেন কলির সাথে তো আর দেখা হচ্ছে না। বরং ইমদাদ যদি একটা চাকরি করে নিজে প্রতিষ্ঠিত হতে পারে, নিজে উপার্জন শুরু করে, তাহলে কলির দায়িত্ব নেওয়ার জন্য আর ভাবতে হবে না, কারো অনুমতিরও প্রয়োজন হবে না। কেউ এই অজুহাত দেখিয়ে ইমদাদের থেকে কলিকে আলাদা রাখতে পারবে না যে ইমদাদের সামর্থ্যই নেই কলিকে খাওয়ানোর। একটা চাকরি করা আসলেই জরুরি। যত তাড়াতাড়ি চাকরি করতে পারবে তত তাড়াতাড়ি কলির দায়িত্ব নিতে পারবে। ইমদাদকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে ফরিদ সাহেব খুব বেশি তাড়া দিলেন না। ভাবলেন ইমদাদ একটু সময় নিয়ে নিজেই বুঝুক। বেশ কিছুটা সময় ইমদাদ ভাবনা চিন্তা করে ফরিদ সাহেবকে উদ্দেশ্য করেই বললেন, ঠিক আছে বাবা, আমি রাজি। আমি ঢাকা যাব, চাচার কোম্পানিতে চাকরিও করব। ফরিদ সাহেব কল্পনাও করতে পারেনি যে ইমদাদ এত তাড়াতাড়ি ওনার কথায় রাজি হয়ে যাবে। ইমদাদ আদেও রাজি হবে কিনা এই বিষয় নিয়ে তো উনি সন্দেহের মাঝেই ছিলেন। তবে ইমদাদের মুখ থেকে এই কথাটা শুনে ভীষণ খুশি হলেন। এই না হলে আমার ছেলে, তাই তো বলি আমার ছেলে আমার কথা শুনবে না, এটা হতে পারে? আমি তোমার চাচার সাথে কথা বলছি। 1 মিনিট বাবা, আমি যেমন তোমার এই কথাটা রাখলাম, ঠিক তেমনি তোমাকে আমার দুটো কথা রাখতে হবে। যদি তুমি আমার সেই কথা রাজি হও তবেই আমি ঢাকা যাব, নয়তো যাব না। মুহূর্তের মাঝে ফরিদ সাহেবের হাসি হাসি মুখটা চুপসে গেল। গম্ভীর গলায় বলে উঠলেন, কি শর্ত? প্রথম শর্ত, চাচার কোম্পানিতে চাকরি করলেও আমি চাচার বাড়িতে থাকবো না। আমি হয় বাসা ভাড়া নিয়ে থাকবো, নয়তো মেসে থাকবো। আর দ্বিতীয়ত, ভুলেও আমার পিছনে চাচার মেয়েকে লাগানোর চেষ্টা তোমরা করবে না। কখনো যদি আমি এমন কোনো ইঙ্গিত পেয়েছি যে তোমার চাচার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে আসবো। অসম্ভব। ঢাকাতে যাবে, চাচার কোম্পানিতে চাকরি করবে, চাচার বাড়িতে থাকবে না, এটা কি করে হয়? নিজের মানুষের বাড়ি থাকতে তুমি আলাদা থাকতে যাবে কেন? আর তাছাড়া আলাদা থাকলে খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে তোমার। সেসব আমি বুঝে নেব, তবে আমি ওই বাড়িতে উঠবো না। তোমার ভাইয়ের মেয়েকে আমি দুচোখে সহ্য করতে পারি না। ওই সারাদিন আমার পেছু পেছু ঘুরবে, যা আমার সহ্য হবে না। ফরিদ সাহেব পড়লেন মহা ঝামেলায়। উনি ভাবলেন এইসব করে আর হলো কি। ভেবেছিলেন ছেলে বোধহয় ওনার সব কথায় এবারে শুনবে, তবে এখানে ছেলে তো উল্টো তাকেই শর্ত দিয়ে দিল। তবে অনেক কিছু ভাবনা চিন্তা করে ওনার মনে হলো আপাতত ইমদাদাকে ঢাকায় যাক, পরে না হয় এসব দেখা যাবে। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ কেটে গেল। আগামীকাল সকালে ঢাকায় যাবে ইমদাদ। রাতে ইমদাদ ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে সব। মনটা ভীষণ খারাপ। আগামীকাল চলে যাবে। এরপরে তো কলি এখানে এলে তবুও আর অনেকগুলো দিন দেখা হবে না। আজ 2 সপ্তাহ হচ্ছে একটা বারের জন্য কলির সাথে কথা হয়নি ইমদাদের। ইমদাদ হয়তো চলে যাবে এখান থেকে, তবে মনটা তো এই পাড়াতেই পড়ে থাকবে। মনটা পড়ে থাকবে কলির বাড়ির সামনে সেই ধুলোমাখা গলিতে। তবে থাকবে না ইমদাদ। ব্যাগ আর গোছাতে ইচ্ছে করলো না। কলির কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ব্যাগটা একপাশে রেখে বিছানায় বসে পড়লো। একটু পরে ঘরে এলেন আঁখি। বেশ অনেক রাতই হয়েছে। এত রাতে আঁখিকে ঘরে আসতে দেখে ইমদাদ প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে মা, ঘুমোনি কেন এখনো? আঁখি হাতে থাকা ফোনটা ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, কথা বল। ইমদাদ ভালো, নিশ্চয়ই আবার কোনো আত্মীয় স্বজন কল করেছে। বিরক্তিকর গলায় বলল, তুমি জানো না এগুলোর সাথে আমার কথা বলার রুচি হয় না। কলি কল করেছে। ইমদাদ চমকে উঠে বলল, কে কল করেছে? কলি। ইমদাদ আর কোনো কিছু বলল না। কোনো কিছু শোনার প্রয়োজনও মনে করলো না। আখির থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে বলল, কলি, কেমন আছিস তুই? কতদিন হয়ে গেল। কে কল করেছে? কলি, কেমন আছিস তুই? কতদিন হয়ে গেল কথা হয় না তোর সাথে। এতগুলো দিনকে যোগাযোগ না করে থাকে, কোনো কি উপায় ছিল না ওর সাথে কথা বলার? যদি উপায় নাই থেকে থাকতো তবে আজ কি করে দিলি? আখি আর সেখানে দাঁড়ালেন না। ছেলেকে ফোন দিয়ে ঘর থেকে চলে গেলেন। এদিকে ইমদাদের একসাথে এতগুলো প্রশ্ন শুনে কলি ভ্যাবাচাকা খেলো। ফিসফিস করেই বলল, এক এক করে প্রশ্ন করো ইমদাদ ভাই। ইমদাদ ভ্রু কুচকেই বলল, এত আস্তে কথা বলছিস কেন? চুরি করে কল দিয়েছিস আমায়? তো কি করতাম? আমার তো নিজের ফোন নেই। নানির ফোন থেকে কল দিয়েছি। পাশে নানি ঘুমোচ্ছে। এখন জোরে কথা বলে নানি জেগে যাবে। সে না হয় ঠিক আছে, এতদিনকে তোর নানিও ঘুমায়নি,
এতদিন কল দেসনি কেন? আর মায়ের নাম্বার কল দিয়েছিস কেন? আমার নাম্বার নেই তোর কাছে? কলি পুনরায় ফিস ফিস করেই বলল, না, নেই তোমার নাম্বার আমার কাছে। কখনো তো প্রয়োজন পড়েনি। একবার আন্টির নাম্বারটা নিয়েছিলাম, ভাগ্যিস নিয়েছিলাম জন্য আজ তোমার সাথে যোগাযোগ করতে পারলাম। কেমন আছো তুমি? তুমি কি ভুলে গেছো আমার ইমদাদ ভাই? ইমদাদ রাগান্বিত গলায় বলল, তোর জন্য নিজের শহর ছেড়ে যাচ্ছে, নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, আমার পরিচিত এই পাড়া, রাস্তাঘাট, মাঠ সব কিছু ছেড়ে যাচ্ছে। আর তুই বলছিস তোকে ভুলে গেছে কিনা? গুনে গুনে আজ 14টা দিন পর তোর কণ্ঠ শুনলাম। এই 14টা দিন রাতে ঠিক করে ঘুমোতে পারিনি, একটা দিন কলেজ যায়নি, মাঠে খেলতে যায়নি। ঘর থেকে কয়বার বেরিয়েছিস সেটা কোনো বলতে পারবো। এরপর বলবি তোকে ভুলেই গেছে? কলির খুশি হওয়ার কথা ছিল ইমদাদের কথাগুলো শুনে। ইমদাদ তো তার মানে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি কলিকে। তবে কলি খুশি হতে পারল না। মাথায় ঘুরতে লাগলো ইমদাদের বলা প্রথম কিছু বাক্য। কোথায় চলে যাচ্ছে ইমদাদ, তাও আবার কলির জন্য? সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কেন? কলির প্রশ্নাত্মক গলায় ইমদাদকে উদ্দেশ্য করেই বলল, কোথায় যাচ্ছ তুমি ইমদাদ ভাই? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, ঢাকায় চলে যাচ্ছে চাকরির জন্য। তাড়াতাড়ি চাকরি করে নিজে অনেক টাকা উপার্জন করে তোকে তোর মামা বাড়ি থেকে নিয়ে আসবে বলে। জানি না তোকে কতটা সুখে রাখতে পারবো, তোর সব স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, তোকে একটা গোছানো বড় সংসার উপহার দিতে পারবো কিনা। তবে আমি চেষ্টা করব, আর কিছু পারি বা না পারি, যেন আমাদের সেই সংসার ভালোবাসার কোনো কমতি না থাকে। কলির দু চোখ এবারে ছলছল করে উঠল। কলির চোখের জল কষ্টের না আনন্দের। কলির ভাবতেই অবাক লাগছে যে কেউ কলিকে সম্মান দেওয়ার কথা বলেছে, কেউ কলির যত্ন নেওয়ার কথা বলছে, কলিকে ভালোবাসার কথা বলছে। ব্যাপারটা কি অদ্ভুত নয় যে কেউ শুধুমাত্র কলিকে ভালো রাখার জন্য সবকিছু ছেড়ে চাকরি করতে চলে যাচ্ছে? ফোনের অপর পাশ থেকে ইমদাদ যেন অনুভব করতে পারল কলির ফুপিয়ে কান্নার আওয়াজটা। সঙ্গে সঙ্গে ইমদাদকে বিচলিত হতে দেখা গেল। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে কলি? কাঁদছিস কেন? ওরা কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোর গায়ে হাত তুলেছে? কলি খুব কষ্টে নিজের কান্না নিয়ন্ত্রণ করেই বলল, না ইমদাদ ভাই, এখানে কেউ আমার গায়ে হাত তোলে না। আমার নিজের বাড়ির থেকে এখানে ভালো আছি আমি। তবে কষ্ট আমার একটাই, ওখানে থাকতে যতই মার খাই না কেন, যত বকা খাই না কেন, তবু দিন শেষে আমার শান্তি হিসেবে তোমায় দেখতে পেতাম, তোমার সাথে দুটো কথা বলতে পারতাম। তবে এইখানে সেটা পাই না, এই জন্য অশান্তি অশান্তি লাগে আমার। ইমদাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভেতরে জমা হওয়ার জেদটা আরো তীব্র হলো। মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমা করতে হবে। ইমদাদের এসব ভাবনার মাঝেই অপর পাশ থেকে কলি তাড়া দিল ফোন রাখার জন্য। কলি ফোনটা কাটতে ধরলো, কিন্তু ইমদাদ থামিয়ে দিয়ে তাড়াহুড়ো করেই বলল, নিজের খেয়াল রাখিস, নিজের জন্য না হলেও আমার জন্য তোর খেয়াল রাখিস। আমি আমার আমানত হিসেবে তোকে তোর কাছে জমা রেখে গেলাম। কলি আলতো হেসেই বলে, তোমার আমানত আমি ঠিকঠাক ভাবে আবার তোমার ফেরত দেব ইমদাদ ভাই, আমি কথা দিলাম তোমায়। মাঝে 2 মাস পার হয়ে গেল। ইমদাদের পরীক্ষা শুরু হওয়ার কারণে ইমদাদ আজ বাড়িতে ফিরেছে। এই 2 মাসে কলির সাথে হাতে গোনা 3 বার কথা হয়েছে। ইমদাদ কখনো আগে কল করার সুযোগ পায়নি। কলি এই সময় সুযোগ বুঝে মাঝে মাঝে রাতের দিকে কল দিয়েছে মোট 3 বার। খুব বেশিক্ষণ কথা বলতে পারেনি। একদিন 3 মিনিট, একদিন 7 মিনিট, আর অন্যদিন 40 সেকেন্ড কথা বলতে না বলতেই কলি ফোনটা কেটে দিয়েছে। বিকেলের দিকে ইমদাদ গেল খেলার মাঠে। সেই বটগাছটার কাছে 2 হাত পকেটে গুজে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। চোখ দুটো বন্ধ করতেই মনে পড়ে গেল পুরনো কিছু স্মৃতি। খুব দারুণ কিছু সময় কাটানো হয়েছে কলির সাথে এই জায়গায়। অনেক গল্প করা হয়েছে, হাসি আড্ডা হয়েছে, মাঝে মাঝে ঝগড়াও লেগেছে দুজনের। তখন ওদের দুজনের সম্পর্কের মাঝে ভালোবাসার শব্দটার অস্তিত্ব ছিল না, তবে এখন আছে। তখন ওদের দুজনের সম্পর্কে কোনো নামও ছিল না, তবে এখন। বাকিটুকু ভাবার আগেই ইমদাদ থেমে গেল। এখনও তো ওদের সম্পর্কের কোনো নাম নেই। কে হয় কলির ইমদাদ? কলি বা কে হয় ইমদাদের? কোনো উত্তর খুঁজে পেল না ইমদাদ। পরক্ষণেই ইমদাদের মনে হলো ওদের সম্পর্কের একটা নাম দেওয়ার জন্যই তো এই সাময়িক দূরত্বটা। ইমদাদের আরেকটা কথা মনে হলো, কলি তো কখনো ওকে বলেনি যে ও ইমদাদকে ভালোবাসে কিনা। আচ্ছা, ইমদাদও তো কখনো কলিকে বলেনি যে ও কলিকে ভালোবাসে। তবে ওদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ইমদাদের এসব ভাবনার মাঝে কাঁধে কারো হাতের
স্পর্শ অনুভব করলো। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সাইদ দাঁড়িয়ে আছে। সাইদকে দেখতেই ইমদাদের ঠোঁটে হাসি ফুটে উঠল। ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো বন্ধুকে। সেই ছোট্টবেলার বন্ধুত্ব, কখনো দুজন এতদিন দেখা না করে থাকেনি, এই প্রথম দুজনে এতগুলো দিন পর দেখা করলো। ইমদাদের বন্ধু বলতে তো এক সাইদি, আবার সাইদের বন্ধু বলতেও এক ইমদাদি আছে। তারা দুজনে দুজনকে ছাড়া বড্ড অচল। তা বন্ধু, নতুন শহরে নতুন মানুষদের মাঝে কি আবার পুরনো বন্ধুকে ভুলে গেলি নাকি? ওখানে তো সব বড়লোক বন্ধু, বেকার বন্ধু চলবে এখনো? ইমদাদ একটু শব্দ করে হেসে উঠেই বলল, বড়লোক বন্ধুর থেকে বেকার বন্ধু ঢের ভালো। তুই ছাড়া আর কারোর সাথে আমার বন্ধুত্ব হওয়া সম্ভব না। তুই ছাড়া কেউই আমার এই অসহ্যকর রাগ সহ্য করবে না। সাইদ এবার ইমদাদকে ছেড়ে দিয়েই বলল, দেখ, এতদিনে তবে আমার কদর বুঝলি তুই। কিন্তু তুই এখানে দাঁড়িয়ে কি করছিলি? আবার এই গাছটাকে কলি ভেবে তাকিয়েছিলি না তো?